নমস্কার, আমি দেবশ্রী। পান্থজন কথায় আপনাদের সকলকে স্বাগত। আজ চলে এসেছি বাঁশবেড়িয়াতে। বাঁশবেড়িয়ার রয়েছি এখন হংসেশ্বরী মন্দিরের সামনে। এর আগের ভিডিওতে আপনাদের বাঁশবেড়িয়ার বিখ্যাত কার্তিক পুজো দেখিয়েছিলাম। আপনাদের সকলেরই ভিডিওটি খুব পছন্দ হয়েছিল। তবে বাঁশবেড়িয়ায় আসবো আর মা হংসেশ্বরীকে দর্শন করব না, তা তো হয় না। সুতরাং চলে এসেছিলাম হংসেশ্বরী মন্দিরে। হংসেশ্বরী মন্দির নিয়ে বিস্তারিত ভিডিও আমরা করেছি এর আগেও পান্থজন কথায়। সেই ভিডিওর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেখানে বিস্তারিতভাবে ভিডিও করা আছে হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দিরকে নিয়ে। তবে এই ভিডিওটিতে আমরা হংসেশ্বরী মন্দিরের সহকারী পুরোহিতের সঙ্গে কথা বলেছি এবং কিছু বিশেষ তথ্য উঠে এসেছে তার থেকে, সেই তথ্যটুকুই আপনাদের জানাবো। সেই অভিপ্রায় নিয়েই এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন আমাকে কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। আপনারা কোথা থেকে ভিডিওগুলো দেখছেন জানতে পারলে আমার ভালো লাগবে। আর সাথে থাকুন, আমরা আজ জেনে নেব হংসেশ্বরী মন্দির সম্পর্কে বিশেষ কিছু তথ্য মন্দিরের সহকারী পুরোহিত ধ্রুব চট্টোপাধ্যায়ের কাছ থেকে। এই মন্দিরটার নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। এই জায়গাটার নাম হচ্ছে বাঁশবেড়িয়া, জেলা হচ্ছে হুগলি, মগরা হচ্ছে থানা হচ্ছে মগরা। হংসেশ্বরী মন্দিরে বাঁশবেড়িয়ার রাজা নৃসিংহ দেব রায়, উনি এই এলাকার রাজা ছিলেন, 52টা পরগনার মালিক ছিলেন। একসময় সন্ন্যাসী হয়ে মহাপীঠ কাশীতে চলে যান। সেখানে গিয়ে উনি তন্ত্র সাধনা শিখে, নিজে তন্ত্র সাধনা করে, ষটচক্র ভেদ মানব দেহ তত্ত্বের আদলে তন্ত্র সাধনা করে মাকে এই রূপে দর্শন পেয়েছিলেন। হংসেশ্বরী মা হচ্ছে দক্ষিণাকালীর মূর্তি। মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের তৈরি। এই কাঠ মহাপীঠ কাশী থেকে গঙ্গায় ভেসে এসেছিল, সেই কাঠ দিয়েই মায়ের মূর্তি। হংসেশ্বরী মন্দিরের মধ্যে ষটচক্র ভেদ দেহ তত্ত্বের আদলে বোঝানো আছে ইরা, পিঙ্গলা, মূলাধার, সদিষ্ঠান, অনন্তচক্র, মণিপুর চক্র, সুষমা, বজ্রানী। উপরে 13টা চূড়া, 5টা কর্ণেন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, মন, বুদ্ধি, অহংকার। উপরে 13টা চূড়া তার প্রতীক। আর এই মাকেই, হংসেশ্বরী মাকেই বছরে একদিন দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রে এই মুখের ওপর আলাদা মুখোশ পরানো হয়, তাতে জিভ লাগানো থাকে। সারা বছর শান্ত মূর্তি, সারা বছর মুখে জিভ থাকে না। একদিনই জিভ লাগিয়ে বাৎসরিক পুজোর দিন, দীপান্বিতা কালী পুজোর দিন রাত্রে, বাৎসরিক পুজোর দিন মাকে জিভ লাগিয়ে পুজো হয়। মায়ের প্রত্যেক দিন নিত্য পুজো হয় সকাল 10টা, পুষ্পাঞ্জলি হয় সকাল 11টায় যারা অঞ্জলি দিতে পারে না, আবার 12টা 20-তে পুষ্পাঞ্জলি হয়। 12:30টায় মন্দির বন্ধ হয়ে যায়। 1:45 থেকে 1টা নাগাদ মায়ের ভোগ পাওয়া যায়। মায়ের সন্ধ্যা আরতি হয় শীতকালে 5:30টায়, আর গ্রীষ্মকালে 6:30টায়। মায়ের ভোগ প্রসাদ গ্রহণ করতে গেলে সকালবেলা সকাল 7টার পর মন্দির খোলে। 7টা থেকে যত তাড়াতাড়ি সম্ভব কুপন ভোগ নিতে হয়। মায়ের ভোগের কুপন মূল্য হচ্ছে 50 টাকা। মায়ের ভোগ প্রত্যেক দিন পাওয়া যায়। শনিবার, মঙ্গলবার, রবিবার মায়ের খিচুড়ি ভোগ হয়। খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়। আর অন্যান্য দিন সোম, বুধ, শুক্র, বৃহস্পতি এই দিন ভাত ভোগ হয়, ভাত, ডাল, তরকারি, চাটনি, পায়েস। আর শীতকালের দিকে মায়ের খিচুড়ি ভোগটাই বেশি হয়। পৌষ মাসে পৌষকালী পুজো হয়, তখন মায়ের ভোগ খিচুড়ি ভোগটাই বেশি হয়। খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, পাঁপড়। আর সন্ধ্যেবেলায় কোনো ভোগের ব্যবস্থা নেই। সন্ধ্যেবেলা মায়ের লুচি ভোগ হয়, লুচি, দুধ, বাতাসা, সন্দেশ। সেই লুচি প্রসাদ মায়ের যে সন্ধ্যা আরতির পর ভোগ দেওয়ার পর সেই লুচি সবাইকে কুচিয়ে প্রসাদ দিয়ে দেওয়া হয়। প্রত্যেক দিন মায়ের মাছ ভোগ নিবেদন করা হয়। মাছটা মাকে আলাদাভাবে নিবেদন করা হয়। এমনি ভক্তদের নিরামিষ ভোগ দেওয়া হয়। 1 পিস করে মাছ প্রত্যেক দিন মাকে নিবেদন করা হয় দক্ষিণা কালীকে। সেইটা আলাদাভাবে নিবেদন করা হয়। যেহেতু শিব ঠাকুর আছে, রাধাকৃষ্ণ আছে, আপনার অনন্ত বাসুদেব আছে, সবারই তো ভোগ হয়। সেই জন্য দক্ষিণা কালীকে মাছটা আলাদাভাবে নিবেদন করা হয়। মায়ের দ্বাদশ শিব মন্দির আছে। উপরে নিচে হচ্ছে 12টা, উপরে 1টা আছে। মোট 13টা শিবলিঙ্গ আছে মায়ের। উপাসে আছে অনন্ত বাসুদেব মন্দির। 1679 খ্রিস্টাব্দে রাজা রামেশ্বর দেব রায় অনন্ত বাসুদেব মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। ঠাকুর রামকৃষ্ণদেব মায়ের মন্দিরে এসেছিলেন। ওনার যিনি পার্ষদ শিবানন্দজি মহারাজ এখানে প্রায় আসতেন। প্রত্যেক অমাবস্যায় বেলুর মঠ থেকে পুজো পাঠাতেন।
যতক্ষণ না এখান থেকে আশীর্বাদী ফুল বেলপাতা যেত উনি উপবাসী থাকতেন। এবং এখান থেকে ফুল বেলপাতা উনি যাওয়ার পর, বেলুড় মঠে যাওয়ার পর উনি সেই ফুল বেলপাতা মাথায় ঠেকিয়ে তারপর উপবাসী ভঙ্গ করতেন, জল গ্রহণ করতেন। হ্যাঁ, স্বামী বিবেকানন্দ এখানে এসেছিলেন। এর পাশে অনন্ত বাসুদেব মন্দির আছে, সেখানে এসে প্রায় ভক্তদের নিয়ে নাম সংকীর্তন করতেন। এখানে স্বয়ং ইন্দিরা গান্ধী এসেছিলেন এই পাশে অনন্ত বাসুদেব মন্দিরে। সেই মন্দিরে উনি নন্দদুলাল বসুর কাছে যখন আঁকা শিখতেন, 1 মাসের ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে স্বয়ং ইন্দিরা গান্ধী ছাত্রী অবস্থায় এসেছিলেন। বলি প্রথা এখানে একসময় মোষ বলিদান হতো, তারপরে ছাগ বলিদান হতো। বলিদান প্রথাটা গত 2 বছর হলো বলিদান প্রথাটা বন্ধ আছে। মন্দিরের সামনে যে নববত আছেন, ওই নববতের সামনে দুদিকে 2টো কামান ছিল, এক সময় 2টো হাতি দাঁড়িয়ে থাকতো, এক সময় ওখানে মানুষের নববত গিয়ে করতো। এখন সবই ইতিহাস স্মৃতি। এক সময় এপাশে ওপাশে রাজবাড়ি আছে, প্রায় প্রাচীন রাজবাড়ির ধ্বংসাবশেষ আছে, প্রায় 4-5টা রাজবাড়ি আছেন। রাজা নৃসিংহদেব রায় শুরু করেছিলেন, ওনার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী দেবী হংসেশ্বরী মন্দির শেষ করেছেন। হংসেশ্বরী মন্দিরের প্রতিষ্ঠা কাল হচ্ছে 1814 খ্রিস্টাব্দে 2রা জুন, সানযাত্রার দিন। বিশেষ অনুষ্ঠান হচ্ছে জগন্নাথ দেবের সানযাত্রা, দীপান্বিতা কালী পুজো, কৌশিকী অমাবস্যা, ফলহারিণী অমাবস্যা, পৌষ কালী পুজো। এছাড়া মায়ের এখানে সমস্ত পুজো হয়, দুর্গা পুজো, গঙ্গা পুজো, কোজাগরী লক্ষ্মী পুজো, চাপড়া ষষ্ঠী, নীল ষষ্ঠী, অশোক ষষ্ঠী, শিবরাত্রি। হংসেশ্বরী মন্দিরের পাশে পরীক্ষা দিয়ে ঘেরা আছে, এখানকার স্থানীয় লোকেরা বলে গড় বাড়ি। এই গড় পুরো প্রায় অনেকটা জায়গা জুড়ে গড় ঘেরা আছে। আগেকার দিনের এই গড়ের চারিপাশে সৈনিক দাঁড়িয়ে থাকতো, এর সঙ্গে গঙ্গার যোগাযোগ ছিল, শোনা কথা আমাদের। বাঁশবেড়িয়ার রাজবাড়ির মন্দির, এটা রাজবাড়ির পাশে আছে। এই রাজবাড়িকে বলে গড় বাড়ি, গড় দিয়ে ঘেরা আছে বলে এর নাম হচ্ছে গড় বাড়ি। আর এই মন্দিরের নাম হচ্ছে রাজবাড়ির পাশের ওনাদেরই মন্দির, এই মন্দিরের নাম হচ্ছে হংসেশ্বরী মন্দির। বর্তমানে আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার অধীনস্থ হংসেশ্বরী মন্দির। পুজোর দায়িত্ব পুরোহিত এবং রাজবাড়ির আওতার মধ্যেই আছে, কিন্তু মন্দিরের মেনটেন্যান্স রক্ষণাবেক্ষণের দায়িত্ব আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার। রাজবাড়ির প্রাচীন দুর্গাপুজো প্রায় 500 বছরকার পুরনো। এখানে রাজবাড়ির ভেতরে দুর্গাপুজো একচালা ঠাকুর হয়। এখানে নবমীর দিন শিব দুর্গার বিয়ে হয়। এছাড়া এখানে আপনার আগে গঙ্গায় 22 প্রতিযোগিতা হতো, তার আপনার অষ্টমীতে সন্ধি পুজোয় বলি হতো, নবমীতে বলি হতো। যখন 22 এখানকার বিহারারা এই ঠাকুরকে কাঁধে করে নিয়ে যেত, সেই সময় বলি হতো। এখনও বহু প্রাচীন প্রথা, শিবের বিয়ে হয় এবং এইখান থেকে স্থানীয় ছেলেরা শিব ঠাকুরকে নিয়ে সামনে একটু কিছু দূর যায়, সেখানে গিয়ে মা কালীর সঙ্গে বিয়ে হয়, আবার ওখান থেকে ঘুরে এসে এখানে শিবের সঙ্গে বিয়ে হয়, মা দুর্গার সঙ্গে বিয়ে হয়। নবমীর দিন হয়, নবমীর দিন রাত্রিবেলা, রাত্রি 8টা থেকে 9টার মধ্যে হয়। মহিষমর্দিনীর যে মূর্তি তার নাম হচ্ছে অষ্টভুজা দুর্গা, স্বয়ংভবা, স্বয়ং জলে ভেসে উঠেছিল। মায়ের নাম হচ্ছে স্বয়ংভবা। রাজা নৃসিংহদেব রায় 1788 খ্রিস্টাব্দে রাজবাড়ির পুকুর থেকে মাকে উদ্ধার করেছিলেন। ওই মায়ের বিশেষ বিশেষ পুজো হয়, অন্নপূর্ণা পুজোর নবমী, দুর্গা পুজোর নবমী, জগদ্ধাত্রী পুজোর নবমী, আর চৈত্র সংক্রান্তিতে মায়ের বিশেষ পুজো হয়। মায়ের 4টে দিকে 3টে করে 3 4 12টা মায়ের চতুর্দিকে শিবলিঙ্গ ঘিরে আছে। মাকে তারা পাহারা দিচ্ছেন প্রত্যেক দ্বার রক্ষক হিসাবে, প্রত্যেকটা দিকে দিকে দ্বার রক্ষক হিসেবে 3টে করে শিব ঠাকুর আছেন মায়ের প্রত্যেকটা দিকে দিকে। এই মন্দির হংসেশ্বরী মন্দির তন্ত্র মতে তৈরি। তন্ত্রে সমস্তটা হংসেশ্বরী মন্দিরের মধ্যে সমস্ত মায়ের রূপ হচ্ছে দক্ষিণাকালীর রূপ। মায়ের মূর্তি হচ্ছে নিম কাঠের মূর্তি, আর মা বসে আছেন পঞ্চমুণ্ডীর আসনের ওপর। সহস্রদল পদ্ম, তার উপর হচ্ছে অষ্টাদল পদ্ম, তার উপর ত্রিকোণ বেদী, তার উপর মহাকাল শয়ন, মহাকাল হৃদয় থেকে পদ্মফুল বেরিয়েছে, তার 12টা পাপড়ি, তার উপর মা ললিতাসন হয়ে কল্পতরু বৃক্ষের তলায় বসে আছেন। ওপর মায়ের 4টে হাত, এক হাতে প্রদীপ্ত খড়গ, এক হাতে মুন্ডমালা, এক হাতে বর মুদ্রা, এক হাতে অভয় মুদ্রা। নীল বর্ণা, নীল হচ্ছে প্রেম,
আর শক্তির প্রতীক ওই যে ঠাকুরের গায়ের রং নীল বর্ণা। হংস কথাটা এসছে পরমহংস থেকে। হংস মানে জ্যোতি, হংস মানে জ্ঞান, হংস মানে আত্মা। তার যিনি ঈশ্বরী তার নাম হংসেশ্বরী। হংসেশ্বরী মা দক্ষিণাকালীর একটা রূপ। আশা করি ধ্রুব চট্টোপাধ্যায়ের দেওয়া তথ্যগুলো হংসেশ্বরী মন্দির সম্পর্কে আপনাদের আরও কিছুটা জানতে সাহায্য করলো। আপনারা কখন আসবেন, কিভাবে ভোগ গ্রহণ করবেন ইত্যাদি। কলকাতার অত্যন্ত কাছেই অবস্থিত এই হংসেশ্বরী মন্দির। আপনারা বাঁশবেড়িয়া স্টেশনে নেমে একটি টোটো অথবা অটো করে মন্দিরে সরাসরি পৌঁছে যেতে পারেন। অপূর্ব সুন্দর মায়ের বিগ্রহ আপনারা দেখতে পাচ্ছেন। এমন বিগ্রহ কিন্তু সচরাচর দেখা যায় না। বিগ্রহ সম্পর্কে বিস্তারিত ধ্রুব চট্টোপাধ্যায় আমাদের জানালেন। আপনারা যদি দীপান্বিতা কালী পুজোর দিন আসেন তাহলে মায়ের আরও একটি রূপ দেখতে পাবেন, যে রূপে মায়ের যে কালী প্রতিমার যে রূপ হয় জিভ বার করে মাকে, সেই রূপে একটি মুখোশ পরানো হয়ে থাকে, সেভাবে পুজো করা হয়। আর স্বয়ংভবা মা দুর্গা, অষ্টভুজ মা দুর্গা বা মহিষমর্দিনী, এই মূর্তিটিও কিভাবে এখানে এলো, কিভাবে মা স্বয়ং নিজের ইচ্ছায় এখানে প্রতিষ্ঠিত তা আপনারা জানতে পারলেন। এবং পাশেই রয়েছে অনন্ত বাসুদেবের অপূর্ব সুন্দর এই মন্দির। এই ভিডিওতে শুধুমাত্র মন্দির সম্পর্কিত তথ্যগুলোই তুলে ধরলাম। বিস্তারিত ছবি, ভিডিও ইত্যাদি দেখতে গেলে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে একটি লিঙ্ক আমি শেয়ার করে দেব পান্থজন কথায়। এর আগেও হংসেশ্বরী মন্দির, অনন্ত বাসুদেব মন্দির নিয়ে আমরা একটু ভিডিও করেছিলাম। সেই ভিডিও থেকে আপনারা বিস্তারিতভাবে দেখে নিতে পারেন সেই ছবিগুলো। আশা করি আপনাদের এই ভিডিওটিও ভালো লেগেছে। যেহেতু আমাদের সহকারী পুরোহিতের সাথে কথা হলো, কি কথা হয়েছে তা আপনাদেরকে তুলে ধরলাম। ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন। আর কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনাদের মূল্যবান মতামত জানতে পারলে আমি বুঝতে পারি আপনাদের ভিডিওগুলো কেমন লাগছে। আশা করি এই মন্দিরটি আপনাদের খুবই ভালো লেগেছে। যারা দেখেননি এখনো পর্যন্ত এই মন্দিরটি অবশ্যই এসে দেখবেন। মন্দির গাত্রের যে কারুকাজ তাও কিন্তু অপূর্ব সুন্দর, অদ্ভুত সুন্দর। অনন্ত বাসুদেব মন্দিরের টেরাকোটার কাজও খুব খুঁটিয়ে দেখার মতো। যদিও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার আন্ডারে মন্দিরটি রয়েছে এখন, সেই কারণে খুব একটা ভালোভাবে ভিডিও করা যায় না, ছবি আপনারা তুলতে পারেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে থামের কাজ, সেই থামগুলোও কিন্তু বেশ অন্যরকম। এবং উপরে পঙ্খের কাজ কিছুটা নষ্ট হয়ে গিয়েছে, কিন্তু তাও বোঝা যায় কি অপূর্ব সুন্দর পঙ্খের কাজ এক সময় ছিল। সম্পূর্ণ মন্দিরের যে উপরের দিকের দেওয়ালটি, সেই দেওয়ালটি জুড়ে কিন্তু এই অদ্ভুত সুন্দর পঙ্খের কাজ রয়েছে। এবং মন্দিরের থামগুলো দেখুন, পদ্ম ফুলের কোড়কের যে ডিজাইন, সেই ডিজাইন করা হয়েছে থামগুলোতে। হংসেশ্বরী মন্দির দর্শন করতে এলে মন্দির গাত্রের এই কারুকাজগুলো অবশ্যই লক্ষ্য করবেন।
অনেক সময় আমরা উপর উপর মন্দিরগুলোকে দেখে নিই, কিন্তু একটু খুঁটিয়ে লক্ষ্য করলে দেখা যায় কি অপূর্ব সুন্দর। আর আপনারা চাইলে হংসেশ্বরী মন্দিরে এসে এই পুস্তক অথবা মায়ের ছবি সংগ্রহ করে নিতে পারেন। পাশেই বিক্রি হয়, মন্দিরের একেবারে মায়ের যেখানে বিগ্রহ, গর্ভগৃহ তার পাশেই, এবং বইগুলো সংগ্রহ করতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে। থাকবেন আমার সাথে পান্থজন কথার সাথে। যদি এখনও পান্থজন কথাকে সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন এবং অল অপশনটাকে সিলেক্ট করে নেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব পান্থজন কথার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে আসবে। এবং শেয়ার করে অন্যান্যদেরও দেখার সুযোগ করে দেবেন যদি আমার ভিডিও কন্টেন্টগুলো আপনাদের ভালো লাগে। সকলে খুব খুব ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন একটি ভিডিও সাথে নিয়ে।